שהנחה אותנו עד היום. About today, I think that's something that's going to work out automatically. A Nobel Peace Prize. دیگر جلوه‌های توانمندی متخصصان جهاد خودکفایی سپاه رونمایی از تجهیزات جنگ الکترونیکی আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমসের। ইহুদিবাদী ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র দীর্ঘ দশকের পর দশক একে অপরের সর্বোচ্চ ধ্বংস কামনা করছে, যেন একে অপরের সর্বোচ্চ শত্রু। আসলে কি তারা একে অপরের শত্রু? এর উত্তর হবে না। তাহলে তারা কেন এরকম শত্রুতা বজায় রেখেছে? এর প্রধান কারণ হলো বিস্তর মধ্যপ্রাচ্যের অঞ্চল। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য যেন নরকে পরিণত হয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিন প্রতিটি স্থান যেন অন্ধকার হয়ে আছে। এসব অঞ্চলকে ঘিরে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের পরিকল্পনা তৈরি করে রেখেছে, যেন কেউই মধ্যপ্রাচ্যের এসব বিস্তর অঞ্চলের আধিপত্য ছাড়তে রাজি নয়। এর জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র। এ মধ্যপ্রাচ্য নিয়ে কি তাদের পরিকল্পনা? ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের স্বপ্নটা কি? ইরান কি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে পেরে উঠবে? ধারণা করা হয় যে কোনো সময় ইরানের উপরে হামলা চালাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যদি তাই হয় এর পরিণাম কি হবে? এই প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। A Nobel Peace Prize. It's too bad. I deserve it, but they will never give it to me. প্রথমেই আলোচনা করব মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি। অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েলের স্বপ্ন বিস্তর মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ নিয়ে তারা তৈরি করবে তাদের গ্রেটার ইসরায়েল, যেটা তাদের ধর্মীয় কিতাব তাওরাতের ভবিষ্যৎবাণীতে রয়েছে। এর জন্য তারা সবকিছুই করতে পারে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে ভাগ করে ইসরায়েল এবং সৌদি আরব সহকারে আরো বেশ কিছুর সঙ্গে যুক্ত করে ফিলিস্তিনের ভূখণ্ডতে তারা তৈরি করবে তাদের শক্তিশালী সামরিক ঘাঁটি। আর এখান থেকে তারা পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করবে। দখলদার ইসরায়েলকে নিরাপত্তা দেবে, ইরানকে সর্বোচ্চ চাপের মুখে রাখবে। ইরানের স্বপ্ন পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবে ইরান। তারা হবে মুসলিম বিশ্বের লিডার। যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করবে, দখলদার ইসরায়েলকে সর্বোচ্চ চাপে রাখবে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে হয় তাদের প্র্যাক্সি বাহিনী থাকবে, না হলে সরকার তাদের অনুগত হয়ে থাকবে। আর এই সব কিছু করতে গেলে ইরানের দরকার প্রচুর পরিমাণ সামরিক শক্তি এবং কূটনৈতিক শক্তি। তারা প্রতিনিয়ত তাই করছে। যতই দিন যাচ্ছে ততই ইরানের সামরিক শক্তি বিশ্বের কাছে উন্মোচন হচ্ছে। امروز جوانان ما توانستند ইরান গোটা পৃথিবীর চোখের আড়ালে প্রতিনিয়ত সামরিক অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে। ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এবং ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণের কেন্দ্র হিসাবে ছদ্মবেশে কাজ করছে। এনসিআইআই এর মতো তেহরানের এসব কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচির ধারণার চেয়েও দ্রুত গতিতে তৈরি হচ্ছে। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। ইরানের মূল টার্গেট হলো এখন ইউরোপকে দুর্বল করে চাপে রাখা, যেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তারা তাদের সমর্থন কমিয়ে দেয়। আর এজন্য ইউরোপের প্রতিটি দেশকে টার্গেট করেছে ইরান। An unveiling ceremony more than 6 months in the making. এনসিআরআই এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়েভহেড তৈরি হচ্ছে। আর এই ওয়েভহেড কাহেম 100 ক্ষেপণাস্ত্রের সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান ইতিমধ্যে শাহরুদ কেন্দ্রে কমপক্ষে 3 বার রকেট পরীক্ষা চালিয়েছে। আর এসব পরীক্ষা পৃথিবীর মানুষ আন্দাজ করতেও পারেনি, কারণ ইরান সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসাবে উপস্থাপনা করেছে। এনসিআরআই এর দাবি আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে আরো উন্নত কায়েম 100 রকেট পরীক্ষা করতে চায়। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি শেমনাম শহরের দক্ষিণ পূর্বে 43 মাইল দূরে অবস্থিত, যেখানে ইরান সীমরক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপরে ভিত্তি করে তৈরি। ইরান 2005 সালে এসব কেন্দ্রগুলো তৈরি করেছে এবং বিশ্বের কাছে প্রচার করেছে এগুলো মহাকাশ গবেষণার কাজে, স্যাটেলাইট পরিচালনার কাজে ব্যবহার করা হচ্ছে। এনসিআরআই আরও দাবি করেছে ইরানের এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে এবং থামেনি ইস্পাত লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে।
NCRI এর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সামসামি বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে দূরে রাখতে এবং তার পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সময় কিনে নিয়েছে পৃথিবীর কাছ থেকে, যা কেউ কল্পনাও করেনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষকরা দাবি করেছে, ইরানকে যদি এখনই থামানো না যায় তাহলে ভবিষ্যতে ইরানের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য ছাড়তে হবে, কারণ ভবিষ্যতে ইরানের উপরে আক্রমণ করার সাহস আর কারো থাকবে না। তাই এখনই ইরানকে থামাতে হবে, হয় সেটা কূটনৈতিক শক্তি ব্যবহার করে, না হলে সামরিক শক্তি ব্যবহার করে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অনেক বিশ্লেষক দাবি করেছে, এখনই ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনায় যেন জোরে সোরে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়, না হলে ইরানের কারণে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, আর ইসরায়েলকেও টিকিয়ে রাখা সম্ভব হবে না। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কে ঘোষণা দিয়েছে। বলেছে, ইরানের কাছে দুটি অপশন রয়েছে, হয় আলোচনার টেবিলে আসুক, না হলে হামলার জন্য তৈরি হোক। এরপর পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানও। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা আলোচনার কোনো পরিকল্পনা ইরান সরকারের নেই, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরবি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাইস প্রেসিডেন্ট আরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি আলোচনার অংশ নেওয়ার ইচ্ছা সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার কোনো প্রয়োজন নেই। যদি ট্রাম্প বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত না, তাহলে বোঝা উচিত যে এটা ইরানের একটি স্থায়ী কৌশল। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইরান নিজেদের নিরাপত্তার জন্য যা কিছু প্রয়োজন তাই করবে। প্রয়োজনে সর্বোচ্চ যুদ্ধের মুখোমুখি হতেও পিছপা হবে না ইরান। অপরদিকে ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, ইরানের সাথে যুদ্ধ শুরু করে, কারণ ইতিমধ্যে ইসরায়েল যুদ্ধের মধ্যে রয়েছে, আর ইসরায়েল চাইছে আমেরিকাকে সরাসরি ইরানের সাথে যুদ্ধে টেনে আনতে। যুক্তরাষ্ট্র যেন ইরানের সাথে যুদ্ধ জড়ায়, এমন মনোভাব এখন আমেরিকার প্রায় 30 থেকে 40% জনগণের মনে। মধ্যপ্রাচ্যে ইরানের প্যাক্সি বাহিনী হিজবুল্লাহ অনেকটা দুর্বল হয়েছে, সিরিয়াতে ইরান সমর্থিত আতাশ সরকারের পতন হয়েছে। অনেকেই মনে করছে এই সময়টা ইরান অনেকটা দুর্বল হয়েছে, ইরানে হামলা চালানোর মতো এরকম সুযোগ আর হবে না। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা মনে করছে ইরান একদমই দুর্বল হয়নি, কারণ যতই দিন যাচ্ছে ইরান ততই বেশি শক্তিশালী হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন শক্তিশালী সামরিক অস্ত্র বিশ্বের সামনে উন্মোচন করছে। ইরানকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। ইরানের সাথে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে অনেক বড় মাসুল গুনতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি? যুক্তরাষ্ট্র কি ইরানের সাথে যুদ্ধে যাবে, নাকি দখলদার ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে জড়াবে? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে মধ্যপ্রাচ্যে একটি সর্বাধিক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্র নিয়ে নেবে। যুক্তরাষ্ট্র হয় কিনে নেবে কিংবা ছিনিয়ে নেবে, সেখানে তারা সর্বাধিক সামরিক ঘাঁটি তৈরি করবে। গাজা ভূখণ্ডকে তারা নতুন রূপে তৈরি করবে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে একদম বিনাশ করে দেবে। গাজা ভূখণ্ডের সাধারণ জনগণকে জর্ডান এবং মিশর ভূখণ্ডে ঠাঁই দেবে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের অর্থায়নে তাদের বাসস্থান তৈরি করবে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। গাজা ভূখণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি, আর কেনই বা মধ্যপ্রাচ্যের ক্ষমতালোভী মুনাফিক আরব নেতারা ফিলিস্তিনিদের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করছে? ইরান এবং ফিলিস্তিনিরা এখন কি করবে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।